টায়ার খোলা, আমরা ব্যাক করছি আবার। এতে একই কন্ডিশন, ওখানে বাজে বাজে দাম। ওহ কি রাস্তা, চা বাগানের দেখাও পেয়ে গেলাম। ওটা অন্য প্রবলেম, কিছু করার নেই তাহলে। সুকুন, জোরে চালানোর জন্য নয়, এখানে আস্তে আস্তে যেতেই খুব ভালো লাগছে। তিস্তা বয়ে চলেছে, থার্ড বা ফোর্থ গিয়ারও উঠে যাচ্ছে এখানে। আমাদের ভাই। কলকাতা থেকে শিলিগুড়ি প্রথম দিনের দীর্ঘ জার্নি শেষে আজ শুরু হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল রাইডের আসল অ্যাডভেঞ্চার। আমরা ছোটবেলার বন্ধুরা সাধারণত জঙ্গলের টানটাই বেশি অনুভব করে এসেছি বেশিরভাগ রাইডেই। ফরেস্ট রোড, ওয়াইল্ড সাইলেন্স আর নেচারের র বিউটি, এটাই হয়তো মনে হতো আমাদের কমফোর্ট জোন। কিন্তু এবারের রাইড একটু আলাদা, কারণ এবার আমরা নর্থ বেঙ্গলে। তবে নর্থ বেঙ্গল মানেই শুধু পাহাড় নয়, এখানে আছে নদী, জঙ্গল, চা বাগান আর এন্ডলেস সিনিক রোডসের এক অন্যরকম মায়া। তাই হিল স্টেশনের পথে বেরোলেও জঙ্গল আমাদের পিছু ছাড়ল না। আর সেই কারণেই এই নর্থ বেঙ্গল রাইডের প্রথম ডেস্টিনেশন ডুয়ার্স। চলো শুরু করা যাক ডে 2। 29 তারিখ সকাল, 29শে জানুয়ারি সকাল 11টা বাজে, 11:14। আমরা এখন শিলিগুড়ি থেকে বেরোলাম। কালকে একটু টায়ার্ড ছিলাম আমরা সবাই, একটু টাইম নিয়ে রেস্ট নিয়ে তাই এখন বেরোচ্ছি। সুমিত এখানে এক জায়গায় আগে থাকতো, এখানে সেখানটায় দেখতে যাচ্ছি ওখানটা এরিয়াটা, তারপরে আমরা এগিয়ে যাব সেবকের দিকে। সেবক করোনেশন ব্রিজ, পরিষ্কার চা বাগানের প্রথম গ্লিমস এখানে পাচ্ছি আজকে সকালবেলা। ডান দিক দিয়ে রেল লাইন, টয় ট্রেনের লাইন চলে গেছে। এই রাস্তা দিয়ে চলে গেলে দার্জিলিং সোজা পৌঁছে যাবো, বাট আমরা আজকে দার্জিলিং যাচ্ছি না। হঠাৎ করে ট্রেনটা চোখে পড়েছে, সামনে ছিলাম। আমরা টায়ার খুঁজছিলাম, একটা এমআরএফ এর ডিলারে গেলাম, ভিডিওটা করা হয়নি ওখানে। এমআরএফ এর ডিলারের কাছেই গেছিলাম, স্ট্রিট টায়ার দেখাচ্ছিল, যেটা লাগানো আছে সেই টায়ারটা যখন জিজ্ঞাসা করলাম, সেই টায়ারটার দাম বললো ফিটিং নিয়ে 2500 টাকা পড়বে, আর যেটা আছে ওখানে 2400 টাকা। আমরা এমআরএফ এর সাইটে দেখছি যেই টায়ারটা লাগানো আছে 2135 টাকা দাম, স্টক যেটা থাকে ওটা 2135 টাকা এমআরএফ এর সাইটে দাম, উইদাউট এনি অফ। সেটাই ওরা এখানে চাইছে 2500 টাকা, আর তারা এমআরএফ এর ডিলার। অদ্ভুত। তো ফাইনালি কোথাও ভালো টায়ারটা পেলাম না, টায়ারের দোকান পেলাম না। ঠিক আছে, আর চিন্তা করে লাভ নেই, যা আছে ওটা দিয়েই চালিয়ে দেবো। লেটস ফরগেট অ্যাবাউট দোজ থিং। আমাদের মেইন জার্নি এখন স্টার্ট হলো, যদিও সময় অনেকক্ষণ পেরিয়ে গেছে এই টায়ার খোঁজা অনেক কিছু করতে করতে। এখন 12:30 বাজে, 12:30টার সময় এখন আমরা ঢুকে পড়েছি সেবক রোড। এই জায়গাটা, এই রাস্তার প্যাচটা, আই জাস্ট লাভ ইট। বেঙ্গল সাফারি বাদিকে, বেঙ্গল সাফারি। এখানে মাত্র আমরা 3জন রয়েছি বন্ধুরা, দুটো বাইকে। এখানে পুরো বন্ধুর গ্রুপটা থাকতো এতগুলো বাইকে। সত্যি বলছি, এই রাস্তাটা আমার খুব প্রিয় রাস্তা। বরাবরই যতবার নর্থ বেঙ্গল আসি ঘুরতে, নর্মালি আসি, বাইক রাইডে নয়, যেমন প্রথমবার আমার রাইড নর্থ বেঙ্গলের রাইড। তো এই রাস্তাটার জন্য মুখিয়ে থাকি প্রথমে, ওটা খুব এক্সাইটেড লাগে এই রাস্তাটায় ঢোকার জন্য। যতই পাহাড় দেখা বলুক আর যাই বলুক, পাহাড়ে প্রত্যেকটা বাঙালির যখনই আমরা নর্থ বেঙ্গলে আসবো, পাহাড়টা যখন ফার্স্ট টাইম পাহাড় দেখি, একটা এক্সাইটমেন্ট কাজ করে মনে। কিন্তু তার আগেও এই সেবক রোডে এই জঙ্গল সাফারির রাস্তাটা টু গুড, এটা একটা অন্যরকম অনুভূতি। সামনেই পাহাড়ি রাস্তা শুরু হচ্ছে, সামনে পাহাড়ের গ্লিমস দেখতে পেয়ে গেছি, খুব অস্পষ্ট, কারণ কুয়াশার জন্য। ফর দ্য ফার্স্ট টাইম আমরা নর্থ বেঙ্গলে পাহাড়ের গ্লিমস পেয়ে গেছি, পাহাড়ে উঠছি, সেবকে রয়েছি। খুবই চেনা জায়গা প্রত্যেকের, যারা নর্মাল ঘুরতে আসি তারাও জানি, আর যারা এখানে রাইড এতবার করেছো বা করো তারা তো জানোই। এই সেই টার্ন, অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম এই জায়গাটার জন্য, বাকিটা তো পরে হবে। এই জায়গাটার জন্য, এই জায়গাটা একটা ফিলিং আছে। শীতকাল বলো বা যেই সময় বলো, একটা ছুটির প্ল্যান যখন থাকে, নর্থ বেঙ্গল থাকে, এই জায়গাটা থেকে, এই জায়গাটা, এই ব্রিজটা ক্রস করার পর মনে হয় হ্যাঁ
ট্রিপটা স্টার্ট হলো প্রপারলি। তার আগে পর্যন্ত অন্যরকম মনে থাকে। তিস্তা বয়ে চলেছে পাশ দিয়ে, জল কিন্তু অনেকটা নিচে, শীতকাল তো অবশ্য। আগের বার যখন দেখেছিলাম জলের রং খুব ঘোলা ছিল। এই সেই পাহাড়ের বাঁক, আমারও। সেকেন্ড গিয়ারেই উঠলাম, কিছুটা থার্ড গিয়ার, কিছুটা সেকেন্ড গিয়ার। থার্ড বা ফোর্থ গিয়ারেও উঠে যাচ্ছে এখানে, এমন কিছু স্টিপ নয় তো। চলে এসেছি সেবকেশ্বর কালীবাড়ি। এটা তো সেবকেশ্বর কালীবাড়ি তো, এই তো বাদিকে। তাদের খুবই পরিচিত সেবকেশ্বর কালী মন্দির। জয় মা কালী। হ্যাঁ, এই জায়গাটা তো ঠান্ডাই হয়। করোনেশন ব্রিজ, ফাইনালি উই আর অ্যাট করোনেশন ব্রিজ। নিচে তিস্তা বয়ে চলেছে। আমরা ডান দিকে ক্রস করে গেলাম, যেহেতু আমরা যাবো ডুয়ার্স। ওইদিকে চলে যাচ্ছে দার্জিলিং, সিকিম। তিস্তা বয়ে চলেছে নিচ দিয়ে, জানার জন্য ওয়েট করছি। ওই দিক দিয়ে সোজা চলে গেলে দার্জিলিং, গ্যাংটক এবং মানে সিকিম এবং দার্জিলিংয়ের চারিদিকে যেদিকে যাওয়ার জন্য, ওখানে সিটং বলুন, যেখানে ইচ্ছা ওদিক দিয়ে যাই। আমরা এইদিকে ক্রস করে গেলাম, ডান দিকে ক্রস করে এইদিকে ঢুকে যাব ভুটান এবং ডুয়ার্স যাওয়ার জন্য। তো আমরা ক্রস করে নিয়েছি করোনেশন ব্রিজ। এবার এই দিক দিয়ে সোজা যাব ডুয়ার্স, লাভা, লোলেগাঁও যাওয়ার জন্য। এই রাস্তা আছে, বাঁদরগুলো রাস্তার মাঝখানে লাফালাফি করছে। আমাদের গুগল ম্যাপ যদিও রাস্তা দেখিয়েছিল ফুলবাড়ি হয়ে, কিন্তু আমরা ফুলবাড়ি হয়ে যাইনি। আমরা আসলাম করোনেশন ব্রিজ হয়ে, মানে সেবক হয়ে এলাম। এখানে কিলোমিটারটা কাইন্ড অফ 10 কিলোমিটার মতন বেশি, 10-15 কিলোমিটার মতন বেশি পড়বে, কিন্তু সময় সে অর্থে কিন্তু বেশি পড়বে না। তাতে বোঝাই যাচ্ছে যে ওই রাস্তাটা অতটা ভালো নয়, এই রাস্তাটা তার তুলনায় বেটার রাস্তার কন্ডিশন। আর তার থেকেও বড় কথা, আমাদের এই রাস্তাটা ধরার পিছনের কারণ হলো, আমরা এই করোনেশন ব্রিজ হয়ে এই রাস্তাটায় আসার একটা ইচ্ছা তো ছিলই, এবং তার সাথে এই রাস্তাটা অনেকটা বেশি সিনিক। বিকজ এই জায়গাটাও যেমন আছে, পাহাড় যেমন আছে, পাহাড়টা ক্রস করার পরেও ওখানে চাপড়াবাড়ি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি মাঝখান দিয়ে যাওয়া যাবে, গরুমারা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে যেতে পারবো। থাকবো যেহেতু। বাই দ্য ওয়ে, আমরা ডুয়ার্সে আমরা যাচ্ছি জলদাপাড়াতে, তো গরুমারা হয়ে জলদাপাড়ার দিকে ঢুকবো। আমরা কোনো ব্রেকফাস্ট করিনি আজকে। কেক খেয়েছি সকালবেলা, বাড়ি থেকে কেক নিয়ে এসেছিলাম, যেটা সেই কেকটা সকালে খেয়েছি। কফি খেয়েছি, ব্ল্যাক কফি আর কেক। আর সে হতে ব্রেকফাস্ট হয়নি, কিছু একটা খেতে হবে। এখন বাজে 1টা। করোনেশন ব্রিজ ক্রস করে একটু আসার পরেই আমরা এখানে দাঁড়ালাম। যেমন বললাম, সকালবেলা ব্রেকফাস্টটা করা হয়নি। এখানে দাঁড়িয়েছি সাইডে, আরে এই ছোট্ট সাইডে একটা দোকানে দাঁড়িয়েছি, যাতে এখানে ওয়াই অর্ডার দিয়েছি, 3টে এগ ওয়াই। ওদের ওয়াই চলে এসছে। কেমন ভাই, স্টার্ট করছি দিয়ে না পাহাড়োওয়ালি ম্যাগি। খুব ভালো ওয়াই খাওয়ার পর গরম গরম চা। খাওয়াটা বেশ ভালো ছিল, ওয়াইটা খুবই ভালো বানিয়েছিল, চাটাও বেশ ভালো ছিল। আমাদের পড়লো এগ ওয়াই 70 টাকা করে, 3 জনের 210 টাকা। আর চা 10 টাকা করে, 240 টাকা। 240 টাকায় আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে 3 জনে। বেশ ভালো, খাবারটা খুব ভালো, পেট ভরে গেছে পুরো, প্রচণ্ড ভরে দিয়েছিল।
যাই হোক, এখন এগিয়ে যাই, অনেকটা টাইম হয়ে গেছে এখন। দুপুর 1:30টার সময় ব্রেকফাস্ট ছেড়ে এগোচ্ছি আমরা। এই রাস্তাতেও গাড়ি 3rd গিয়ার 4th গিয়ারে আরামসে চলে যাচ্ছে। 3rd গিয়ার তো ছেড়ে দেন, 4th গিয়ারও চলে যাচ্ছে। ম্যাক্সিমামটাই বোধ হয় ফরেস্ট এরিয়া। দামদিম এলিফ্যান্ট ক্রসিং জোন। ও কি সুন্দর রাস্তা ভাই, ডুয়ার্সে যাওয়ার এখানে রাস্তা যথেষ্ট ভালো। বোর্ড দেখলাম 20 কিলোমিটার পরে দামদিম, আমরা দামদিম হয়ে যাব। পুরোটাই এলিফ্যান্ট ক্রসিং জোন। এরকম রাস্তা দিয়ে গেলে পরে মনে হয় যেন পুরো রাস্তাটাই ভিডিও করতে থাকি, যদিও কোয়াইট বোরিং টু সি, বাট আমাদের জন্য মানে এখানে গাড়ি চালিয়ে মজা আছে ভাই। আমরা তো নর্মালি আমরা আসি, যারা বাইক চালাতে ভালোবাসো, গাড়ি চালাতে ভালোবাসো, এদিকে আসো, তাদের মজাটা আলাদা। খুব সুন্দর রাস্তা, দুপাশে যদি এরকম গ্রিনারি থাকে আর মাঝখানে এরকম কালো চওড়া পিচের রাস্তা, রং ডং। ওহ কি রাস্তা! চা বাগানের দেখাও পেয়ে গেলাম। সকাল সকাল একবার চা বাগান যদিও দেখতে পেয়েছি। আচ্ছা, দামদিম 16 কিলোমিটার, মালবাজার 23, বিন্নাগুড়ি 67, আলিপুরদুয়ার 142। জানা অনেকটা পিছনে পড়ে গেছে। পাশ দিয়ে রেল লাইন চলে গেছে। আমি যদি ভুল না হয় ওই রেল ব্রিজটা ক্রস করে এখান থেকে কাঞ্চনকন্যা যায়। ছবির মতন সুন্দর রাস্তাটা। পুরো রাস্তাতেই নো ওভারটেকিং জোন লেখা আছে। আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে 98 কিলোমিটার, 98 কিলোমিটার্স, 2 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টা সময় লাগবে। এইভাবে ছাগলটা চলে এসেছিলো, টেনশন লেগে যায়। আগে থেকে কাটিয়ে আসলাম, কারণ এই কোথায় কোন দিকে দাঁড়িয়ে পড়বে কোনো গ্যারান্টি নেই। ট্রেনে বেরিয়ে আসলে বেটার, জায়গা বানিয়ে। এদিকে গরুগুলো খালি মাঠ, এখানে গরু ঘাস খাচ্ছে। রাস্তার পাশে এরকম কুকুর দাঁড়িয়ে থাকলে, ছাগল দাঁড়িয়ে থাকলে খুব সাবধান। অনেক ক্ষেত্রে দেখা গেছে এরা হট করে ক্রস করে, সেই টাইমে অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এদের তো অ্যাক্সিডেন্ট হতেই পারে, আপনাদেরও অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা বাইক বা গাড়ি যাই। লাটাগুড়ি এখান থেকে 40 কিলোমিটার, মালবাজার 12 কিলোমিটার, ঘড়িতে 1:58, আর ডেস্টিনেশন দেখাচ্ছে 2 ঘন্টা 2 মিনিট। যেরকম রাস্তা দিয়ে যাচ্ছি, সকালবেলা যদি বেরোতাম, ভোরবেলা যদি, মানে ভোরবেলা না, সকালবেলা তাড়াতাড়ি যদি বেরোতাম, বোধহয় পৌঁছতে একই সময় লাগতো, কারণ এক এক জায়গায় দাঁড়িয়ে পড়তাম। দুপাশে চা বাগান, খুব সুন্দর করে সারিবদ্ধভাবে গাছ লাগানো, অত্যন্ত সুন্দর রাস্তাটা অত্যন্ত সুন্দর। গাড়ি আরামসে ক্রুজ করা যাবে 80-90-তে। 80-90 কেন, 100-র উপরেও ক্রুজ করা যাবে, কিন্তু আমি প্রেফার করি না তাই। দুপাশে সুন্দর চা বাগান। চালসা এখান থেকে 15 কিলোমিটার মতো। দুপুর 2:08 আর এখন আমরা পৌঁছলাম মালবাজার। এই মালবাজার থেকেও এখান থেকে লোকজন লাভা, লোলেগাঁও বা এই চত্বর ডুয়ার্সের দিকে, জলদাপাড়া, চিলাপাতা, এইদিকে যাওয়ার জন্য অনেকে গাড়ি পায়। গাড়ি এখান থেকে নিয়ে নেওয়া যায় মালবাজার স্টেশন, মালবাজার জংশনে এসে। এটার একটা অপশান এই দিকের ট্যুরিস্ট স্পটগুলো আসার জন্য। যদি শিলিগুড়ি বা এনজেপি ছাড়া আসতে হয়, মালবাজার ইজ আনাদার অপশন। মালবাজারটা মিনিট পরে সামনে পড়বে চালসা বাজার চত্বর। 2:19-এ ক্রস করলাম চালসা। আমরা তো প্রায় চলেই গেছিলাম চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, গরুমারা ফরেস্টের এন্ট্রান্সের কাছাকাছি, কিন্তু জানার ফোন আসে যে সমস্যা হয়েছে। CV200X-এর সামনের টায়ারটা এতটাই প্রবলেম করছে, টায়ারটা চেঞ্জ করা দরকার। এখানে একটা দোকান পেয়েছে, মালবাজারের ওখানে একটা দোকানও পেয়েছে, অন্য একটা টায়ার পাচ্ছে। যেই টায়ারটা আমরা শিলিগুড়িতে পাচ্ছিলাম সেইটাও এখানে পাওয়া যাচ্ছে না, তো অন্য একটা টায়ার পেয়েছে, বাধ্য হয়ে এখন লাগিয়েই নিচেও। ভেবেছিল কোনোভাবে চালিয়ে নেবে, বাট এই রাস্তাটাতে চালাতে পারছে না, যার যথেষ্ট টানতে হচ্ছে না। রাস্তাটা ভালো কিন্তু ওবেল করছে, ওর গাড়ি ডান দিকে চলে যাচ্ছে। আমরা ব্যাক করছি আবার ওই দিকেই। একটু লেট হলো বা হবে, এর জন্য টাইম লাগছে বলে আমরা ব্যাক করছি। এখানে ও আরও 6 কিলোমিটার পিছনে আছে, কারণ বলে আবার ব্যাক করবো একসাথে। পৌঁছতে সন্ধে হয়ে যাবে। মালবাজারের কাছে চলে এসেছি। এখানে এসেছি নিউ মডার্ন টায়ার, এটা মালবাজারে। এখানে এই দোকানটা দেখতে পাওয়া গেছে, জানা এখানে ওয়েট করছিল, তাই জন্য এখানটায় দাঁড়িয়েছি। ওই যে জানার টায়ার খোলা হয়েছে, দেখি এখানটায়, এই যে টায়ার খোলা, টায়ার লাগানোর কাজ চলছে। কি অবস্থা ট্রিপের মাঝখানে,
এসে এটা চেঞ্জ করতে হচ্ছে। তার মধ্যে শিলিগুড়িতে যদি লাগিয়ে নিত, এতে একই কন্ডিশন, ওখানে বাজে বাজে দাম বললো, যে শিলিগুড়িতেই লাগিয়ে নিত তাহলে অন্তত ওর যে ব্লক টায়ার যেটা ছিল, যেটা ডিফল্ট, যেটা স্টক যেই টায়ারটা ছিল সেম টায়ার পেয়ে যেত, সেটা পাচ্ছে না এখানে। ওটার জায়গায় এই টায়ারটা লাগাতে হচ্ছে। এসব অনেক কিছুই হয়, বড় বড় দেশে অনেক ছোট ছোট ঘটনা ঘটতেই থাকে, সেরকম এরকম ছোট ঘটনা এরকম একটা বড় ছেলের কাছে বুঝলাম ভাই, বড় বড় দেশে ছোট ছোট হয় ঘটনা, সেরকম এরকম বড় বড় ছেলের সাথে এরকম ছোট ছোট চাকার ঘটনা ঘটে, তাই তো? হ্যাঁ, আমার কোনো দোষই নেই, এটা না না, পূর্ণ সম্পূর্ণ কার দোষ? ভাগ্যের দোষ। হ্যাঁ, ভাগ্যের দোষ। ভাগ্য? সেটা কে? হ্যাঁ, আর আমি ভাবলাম যে এটার পরে আমাদের এখনো 4-5 দিন ঘুরতে হবে, আবার রিটার্ন করতে হবে অত কিলোমিটার ফালতু। না না, সে ঠিক আছে, এই রাস্তাটা তুই টানতে গেলে এটারও তো আমি শিলিগুড়িতে যেতে পারছিলাম, হ্যাঁ, মোটা লাগে। ওটা লাগিয়ে নিলে বেটার হতো, কিন্তু সেটা ভুলভাল দাম বলো ওখানেও এখানেও তাই। কি করা যাবে, এখানে 2400 টাকা দিলে আর 100 টাকা দিলে আমি অফরোডটা পেয়ে যেতাম। এক্স্যাক্টলি। কিন্তু দেখ ভাই, স্টক কিন্তু মানে যেটা ওখানে বলছিল কত এমআরএফ এর সাইটে, কত চলবে ভাই? অলমোস্ট 40,000 কিলোমিটার চলে গেছে। আমার তো ওটাই কথা, 40 এতক্ষণ চালাবো কেন, এটা তো চেঞ্জ করেই নেওয়ার ছিল আগে। হাসছিস? কতবার বলেছিলাম। ভুলে গেছো ভাই, আমার ক্ষমা করে দেন। অনেকবার বলেছিলাম আসার আগে, ওকে বলেছিলাম সামনের চাকাটা চেঞ্জ কর, সামনের চাকাটা হয়ে গেছে, সামনের চাকাটা শেষ, আর দিস না ওটারে, চেনার চলে যাবে। এনিওয়ে, ডান জানার কাজ আগের থেকে এখন বেটার, যদিও হুইল ব্যালেন্সিংটা করাতে হবে ওর, সেটা এখন তো সম্ভব না এখানে, এইভাবে যাবে। সেকেন্ড টাইম চালসাই আবারও 70 কিলোমিটার বাকি এখন এখান থেকে। সময় বাজে কত? 3:13, 3:15 বেজে গেছে। আবার প্রবলেম হচ্ছে, ওটা অন্য প্রবলেম, কিছু করার নেই তাহলে। মূর্তি নদীর ব্রিজ, মূর্তি, হ্যাঁ, জল শুকিয়ে গেছে। আমরা এখন এখানে স্পিড লিমিট 40, বাবা 40-এ কী করে চালাবো এত সুন্দর রাস্তায়? তো আমরা গরুমারা ন্যাশনাল ফরেস্টের দিকেই ঢুকছি, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আর একটুখানি গেলেই চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। আমরা এখন গরুমারা ন্যাশনাল ফরেস্ট এন্টার করে ফেলেছি, 436 কিলোমিটার সেকেন্ড থেকে। ও, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি, গরুমারা ন্যাশনাল ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি এখন আমরা। রাস্তা খুব সুন্দর, খুব জোরে চালাতে ইচ্ছা করবে, কিন্তু জোরে চালানোর জন্য নয়, এখানে আস্তে আস্তে যেতেই খুব ভালো লাগছে। চারিদিকে উঁচু উঁচু গাছ, মাঝখান দিয়ে আমরা চলছি। এখানে দাঁড়ালাম না, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি এরিয়াটার মাঝখানেই আছি। আচ্ছা, এখান থেকে দেখে নিই, ডান দিকে গেলে মূর্তি, লাটাগুড়ি 24 কিলোমিটার, ডান দিকে লাটাগুড়ি, বিন্দু ঝালং, তেলিপাড়া সোজা বিন্দু ঝালং, এইদিকে আমরা কালকে এই দিক দিয়ে যাবো, ঠিক আছে? এইদিকে, এখানে এসে এইদিকে ডান বাঁদিকে চলে গেল। ও সুকুন, অ্যানিমাল ক্রসিং জোন, বাতাবাড়ি 13 কিলোমিটার, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি এদিকে। ক্রস করেই জলঢাকা নদী, চাপড়ামারি ক্রস করেছি, তারপরেই জলঢাকা নদী, পুরো শুকনো পাথর, মাঝখানে হালকা হালকা বয়ে যাচ্ছে, কলকল করছে। দাঁড়াতে পারলে ফটো দেখাতে পারতাম। শুল্কপাড়া টোল প্লাজা, এই দিকে আসার পর প্রথম টোল গেট। এত সুন্দর চা বাগান এই পাশে, দুধারে এত সুন্দর চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি। ও ওয়াটার ল্যান্ডস্কেপ, কোনো নদীতেই জল নেই এখন, সব শুকনো। সুন্দর বস্তি ভাই, আমাদের যেতে লাগতো 3.5 ঘন্টা, আমরা 3.5 ঘন্টা শুধু টায়ার খুঁজতেই লাগিয়ে দিয়েছি। তাহলে ফটো দাঁড়াবো কী করে ফটো তুলতে? কত চা বাগান ছিল সামনে, আরও তেলিপাড়া টি এস্টেট আছে, অনেক জায়গাতেই দাঁড়াতে পারতাম দেরির জন্য, এখন এতেই দেরি হয়ে গেছে। ডান দিকে টার্ন হচ্ছে, চল টেনে চালা, দেরি লাগবে। বাঁ দিক দিয়ে রেল লাইন যাচ্ছে প্যারালালি,
80 লিমিট আছে, টেনে চালা। বাঁ দিক দিয়ে রেল লাইন আর ডান দিকে এরকম সুন্দর আছে, হোয়াট আ সিন। তো আমরা জলদাপাড়ায় ঢুকে পড়েছি। আমাদের রিসর্ট আজকে এখনও 9.9 কিলোমিটার এখান থেকে। জলদাপাড়া ন্যাশনাল পার্ক। মাদারিহাট থেকে ডান দিকে নিয়ে নিয়েছি, এবার গ্রামের রাস্তা ধরেই যেতে হবে। মনে হচ্ছে 7 কিলোমিটার মতো, 18 মিনিট লাগবে দেখাচ্ছিল। 6.7, 2 কিলোমিটার দেখাচ্ছে, তার মানে আরও 5 কিলোমিটার মতন আসার পর এই যে লেফট টার্ন, একটা দোকান আছে এখান থেকে, এই গলিতে লেফট টার্ন। ও বাবা, রাস্তার অবস্থা তো খুবই খারাপ। 2 কিলোমিটার এরকম রাস্তা দিয়ে যেতে হবে। গ্রামের ভিতর দিয়ে আসছি, এরকম সরু রাস্তা, রাস্তার মধ্যে কিছু নেই, ডান পাশ বা পাশে এরকম ক্ষেত। রাস্তা দিয়ে যাওয়াটা রিস্কি খুব। ক্যামেরার চার্জও নেই, আর 1 কিলোমিটার বাকি পৌঁছানোর সময় দেখাচ্ছি। ক্যামেরায় চার্জ নেই, তাও বেশিক্ষণ রাখতে পারছি না না ভিডিওটা করে। জায়গাটা এতটা সুন্দর লাগছে, চালাতে ভয় লাগছে, কারণ তলায় কোনো ইট ফিট, পুরো লুজ ইটের উপর দিয়ে চালাচ্ছি। হ্যাঁ চল না। তো হলং ইকো ভিলেজ রিসর্ট, হলং দেখানো আছে, সেখান থেকেই এই ডান দিকে ঢুকে গেলাম। সামনে দেখতে পাচ্ছি আমাদের রিসর্ট। ঢুকতে ঢুকতে দেখতে পাবে পাঁচক গেস্ট হাউস। পাঁচক গেস্ট হাউস, সেটা ছাড়িয়ে যাব। হলং ইকো ভিলেজ আর বন হলং রিসর্ট, এইটাই আমাদের আজকের গন্তব্যস্থল। হলং ইকো ভিলেজ রিসর্ট বাঁদিকে, ডান দিকে হলং বন হলং রিসর্ট। আপাতত বাইকটা এখানে রাখি, তারপরে দেখছি। কৌশিক বাচ্চুদা আছে? বাচ্চুদা আসবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কোথায়? এখানে আমরা বাইকটা রেখেছি, সিঁড়ি দিয়ে উঠে আমাদের থাকার জায়গা। আজকে আমরা ছাড়া আর কোনো গেস্ট নেই, আমাদের একটা রুমই ছিল, বাট আমাদের যদি কোনো গেস্ট নেই, আমাদের দুটো রুমই দিয়ে, এই পুরো কটেজটা দুটো রুমই আমাদের দিয়ে দেওয়া হয়েছে। এইখানটায় এখনো পরিষ্কার আছে, বিকজ আমরা কেউ কিছু রাখিনি এখানে। সোফা, বেড, পুরো এদের ডেকোরেশনটা এরকম। প্রত্যেকটা ঘরই পার্টি বা বেড এসব দিয়েই করা। এটা আরেকটা রুম। আমাদের হেলমেটগুলো, এসি আছে যদিও, এটা লাগবে না। আমাদের এক ভাইয়ের ফটো আছে, আর ঠিক এর পাশ দিয়ে জঙ্গল শুরু। কি হবে? আমরা বিকেল 5টার পরে লাঞ্চ করে মাদারিহাট গেটে এসেছিলাম, যেখান থেকে জঙ্গল সাফারির বুকিং হয়। কালকে ভোরবেলার যে স্লটটা হয় 6টা থেকে, সেই 6টার স্লটটার বুক করতে আমাদের সাথে বুক করতে নিয়ে আসার জন্য আমাদের সাথে আমার হোটেলের কৌশিকদা এসছে অ্যাকচুয়ালি। আমরা এখানে বুক করতে আসলেও এসে দেখি প্রচুর লাইন পড়ে গেছে। 6টার সময় গেট খোলে, যা সবাই জেনে রাখবেন, 6টার সময় গেট খোলে পরের দিনের সকালে স্লটটা টিকিট কাটার জন্য। এটা অনলাইনে কাটা যায় না। হাতিটা অনলাইনে কাটা যায়, এলিফেন্ট সাফারি বা জিপ সাফারি কাটা যায় না। জিপ সাফারির জন্য এসেছিলাম। এখানে এখন গেটে ভিড় বিশেষ কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু আগে কিন্তু অনেক লাইন ছিল। আমরা শেয়ারিংয়েও, আমরা 3 জন আছি, আরও 3 জন আগের জনের সাথে হয়ে যেত, কিন্তু দুটো রুট আছে। একটা রুট আছে হলো হলং দিয়ে যায়, হলং বাংলোর রুট, আরেকটা রুট হলো তিথি। তো হলং বাংলোর রুটে 12টা জিপ দেয়, আর তিথির রুটে 7টা জিপ দেয়। তো হলংটাই অ্যাকচুয়ালি রুট যেটা আমরা খুঁজছিলাম। সেই রুটটাতে আমাদের ঠিক আগেরটাতে শেষ হয়ে গেছে 12টা জিপ বুকিং। তাই কিন্তু তিথিতে হতো, তাই জন্য আমরা তিথির রুটে যাব না ঠিক করলাম। আমরা তো কালকেও আছি এখানে, কালকে বিকেলবেলায় এসে টিকিট কাটবো। আর আমরা চাইছি ফার্স্ট স্লটটা কাটার, আর আদারওয়াইজ কালকে সেকেন্ড স্লট কাটার জন্য কালকে সকালবেলা এসে অফলাইনে কাটতে হবে। আমরা চারজন, আমি, সুমিত, জানা এবং কৌশিকদা, 4 জন মিলে চা খেয়ে রওনা দেবো হোটেলের দিকে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন। ভিডিওগুলো আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।